দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের ত্রিলোচনপুর গ্রামে। আমাদের পাশে রয়েছেন হচ্ছে কৃষি উদ্যোক্তা কবিরুজ সোবহান আঙ্কেল। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ফল দিয়ে তার চাষাবাদ দেখিয়েছি আপনাদের। আজকে আমরা এসেছি হচ্ছে ওনার মিশ্র ফল বাগানে। এখানে কুল এবং পেয়ারার মিশ্র চাষ করা হয়েছে। কি জাতের কুল এবং কি জাতের পেয়ারা এটা আমরা তার কাছ থেকেই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ ভালো রেখেছে। তুমি কেমন আছো? যাক আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আঙ্কেল আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন ফলাদি দেখিয়েছি তাই না? আজকে আমরা দর্শকদের কি কুল আর কি পেয়ারা দেখাবো বলেন। প্রথমে আমরা পেয়ারা নিয়ে কথা বলি। হ্যাঁ পেয়ারা আসলে এটা যে দেখছো কি পরিমাণে যে গুটি বড় পেয়ারা ছোট পেয়ারা সব ধরনের পেয়ারাই কিন্তু এই গাছে আছে। হ্যাঁ সব ধরনের পেয়ারাই আছে, বড় ছোট সব মিলে। কিন্তু বেশি না, 9 মাসটা সবে। আচ্ছা ইতিমধ্যে পেয়ারা কিন্তু বেশ কিছু কেটে ফেলেছি। তো এই পেয়ারাটা কিন্তু এক একজন এক একভাবে আসলে নামটা বলছে। যেমন পেয়ারাটা কিন্তু 5 থেকে 5 যে আমাদের দেশে পেয়ারা এসেছে 3টে, একটা আছে 5, একটা আছে 7 আর একটা আছে 3। আচ্ছা কিন্তু 7টা আসলে চলে নাই দেশে, যার কারণে 7এর পেয়ারাটা অনেকটা পেপুর মতো হতো, অনেকটা বড় হতো, যার কারণে ধরনটাও কম হতো, ওটা চলে না। আচ্ছা 5টা 3টাই কিন্তু বাংলাদেশে প্রচলন। এখন 5 থেকে ওই যে গোল্ডেন 8 যেটা বেরিয়েছে বলা হচ্ছে, গোল্ডেন 8 তো আসলে কোনো নামের বাড়ির থেকে কোনো নাম আসেনি, এটা এখান থেকে নাম, এটা আলাদা জাত ভেজাল হিসেবে এসেছে, সেই জন্য এটা আলাদা নামকরণ করা হয়েছে। আচ্ছা কিন্তু এই জাতটা পেয়ারা যেমন এটা আমাদের অঞ্চলে 4টে নামে বিভক্ত আছে। যেমন হচ্ছে কেউ বলছে মিশরি 2, আচ্ছা কেউ বলছে সুপার 10, কেউ বলছে সাদা 5। আচ্ছা কিন্তু এটা কিন্তু আসলে 5 থেকে ক্রস করে বাছাই করে আরো সুন্দর ধরন যে গাছগুলো, সেই গাছগুলো আমরা বের করে নেশা। আচ্ছা মানে 5 এর মধ্যে বাছাই করা একটা জাত। 5 এর ভিতরে বিভিন্ন মানে 4-5টা কোয়ালিটির পেয়ারা আছে। তো মনে করতে হবে একটা কোয়ালিটি ওখান থেকে বের করে নেওয়া। আচ্ছা সেটার ধরন গাছটা একটু আকারে ছোট হয়, ধরনটা একটু বেশি হয়, এবং পেয়ারাটা প্রথম বছর একটু ফিনিশিং কম হলেও দ্বিতীয় বছর থেকে যথেষ্ট। আমরা একটু পেয়ারা দেখাই। হ্যাঁ এখানে যদি আমরা দেখি একটা ভালো দারুণ পেয়ারা, এই যে 2টা। তো এই পেয়ারা দর্শক আপনারা যেটা দেখছেন, মোটামুটি পেয়ারা দেখে যারা চিনবেন তারা হয়তো বুঝবেন যে এটা 5-এর একটা জাত। আর আঙ্কেল যেটা বললেন যে এটার আসলে কি নাম আর কয়টা নাম, এটা তো উনি আসলে বিভেদ করেই দিলেন আর কি এখানে। হ্যাঁ তো এই পেয়ারার আসলে চাষাবাদটা আসলে কেমন, লাভজনক কি? হ্যাঁ পেয়ারা চাষটা যেহেতু 12 মাসের ফলনটা হয়, যার কারণে ইনশাল্লাহ লাভ খারাপ না, ভালো লাভ। আচ্ছা আঙ্কেল পেয়ারাতে অনেক ভালো লাভ। পেয়ারাতে আমরা শুনেছি যে খরচ বেশি, হ্যাঁ পরিচর্যা বেশি, সেটা কিরকম একটু ছোট করে বলেন। পরিচর্যা বেশি, পরিচর্যা যখন এরা মানে পেয়ারাটা যখন হারভেস্ট করা শুরু হয় তখন থেকে কিন্তু পরিচর্যাটা বেশি হয়ে যায়। আস্তে আস্তে গাছের আকার বড় হয়, হারভেস্ট করা ক্রমেই বেশি হয়, ফলের পরিমাণ বেশি হয়, ও তখন কিন্তু পরিচর্যাটা বেশি করতে হয়। আচ্ছা আর তাহলেও মনে করা হোক যে সবজি, যেমন সবজিতে আমরা পরিচর্যা করি, অত পরিচর্যা কিন্তু করা লাগে না, সবজির চেয়ে কম, সবজির চাইতে কম করা লাগে। এবং পয়সা বাজার দেখা যাচ্ছে যে সবজি তুলনায় যারা আসলে এসব চাষ করেছে অনেক ব্যক্তি, আমি যেমন একসময় সবজি করতাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমি এসব চাষ করার পরে আমার কিন্তু সেসব চাষ আর ভালো লাগেনি। আচ্ছা কারণ এটা আছে 12 মাস, আর সবজি হয়তো দেখা যাচ্ছে একটা সিজন। 2 নম্বর কথা আছে সবজি হয়তো একটা বছর আমরা করলাম, একটা বছরের শেষে আমরা উঠাই দিলাম, কিন্তু এটা কিন্তু আমরা 4-5 বছর আমি রাখতে পারছি একবার লাগাইলে। সেই তুলনায় যতটা খরচ হয় তার থেকে ইনশাল্লাহ লাভ অনেক বেশি। এখন আজকে তো বোধহয় ডিসেম্বরের 30 তারিখ, বোধহয় 30 কি 29 এরকম, 29 তারিখ। আজকে এখন বাজার দর কেমন এই পেয়ারার? এখন বাজার দর যেমন এবছর এখন বাজার দরটা যাচ্ছে, যেমন আমার এলাকায় কিনে নিয়ে যাচ্ছে 37 টাকা, 35 টাকা, 38 টাকা এরকম পাইকারি। আচ্ছা আচ্ছা। কিন্তু তারা আবার দেখা যাচ্ছে বেচছে সেখানে বেশি, হয়তো 45-50 এরকম। হ্যাঁ এই ধরনের বেচছে। আচ্ছা তো পেয়ারা তো মোটামুটি জানলাম। এখন আমার হাতেও রয়েছে এই কুল, হ্যাঁ পাকা কুলগুলো। পাকা কুলের কারণে কালারটা কিন্তু পুরো একদম হলুদ হয়ে গেছে। ওটা পাতার নিচেই ছিল, তার কারণে কালারটা কম হয়েছে। হ্যাঁ তো এখন আমরা এই কুলটা নিয়ে কথা বলবো। এবার কুল সম্পর্কে একটু বলেন, কুলের কি জাত এটা? এই কুলের জাতটা হচ্ছে, এর অরিজিনাল নাম হচ্ছে থাই আপেল। আচ্ছা যখন এসেছে তখন থাই আপেল হয়ে এসেছে, কিন্তু আমরা এর বিভিন্ন নামে এখন ডাকছি। আচ্ছা যেমন কেউ বলছে রেড আপেল, কেউ বলছে মিস ইন্ডিয়া, কেউ বলছে ভারত সুন্দরী। আচ্ছা কিন্তু অরিজিনাল নাম হচ্ছে থাই আপেল।
আচ্ছা, থাই আপেলের আপনার কতগুলো গাছ রয়েছে? থাই আপেলের গাছ আমার এবার আসলে বেশি নাই। গত বছর তো জানো যে অনেক গাছ ছিল। হ্যাঁ হ্যাঁ। এবছর এই ধরে নেওয়া যায় হয়তো 200-250 মতো গাছ আছে। 200-250, মানে আমরা গত বছর বোধহয় 10 থেকে 12 বিঘা এরকম শুনছিলাম কি নাকি? গত বছর 1400 গাছ ছিল আমার। 1400 গাছ ছিল। এবার কম। থাই আপেল ছিল 1100 আর 300 ছিল বলসুন্দরী। আচ্ছা। আর এবার আমি এই মিশ্রণ হিসেবে দিয়েছি, তবে তারপরেও আমার পুরোপুরি গোনা না, আমি একটা আনুমানিক বললাম। আনুমানিক আর কি। এখন তো মিশ্র ফল বাগান ছাড়া আসলে শুধু কুলটা নেই। না, শুধু কুলটা নাই, শুধু কুলটা এখন এই মুহূর্তে নাই। এখন আছে, এখন পেয়ারা আর কুল এরকম আছে। হ্যাঁ, পেয়ারা কুল। আর অন্যান্য জমিতে আমার সলিড পেয়ারা আছে। আচ্ছা, সলিড পেয়ারা। হ্যাঁ, যেমন পেয়ারাটাই আছে 21 বিঘা। তার মানে আপনি মানে পুরো ফোকাসটা কি পেয়ারার দিকেই দিচ্ছেন তাহলে এখন? হ্যাঁ, পেয়ারা এবং ড্রাগন। পেয়ারার দিকে, পেয়ারা এবং ড্রাগন। আসলে পেয়ারা আমি তো আসলে আমার জীবনে প্রথম পেয়ারা করে আমি যে পেয়ারা আসলে বিক্রি করেছি সেটা মানুষ যদি বলি তে বিশ্বাস করা কষ্ট হয়ে যাবে। আমি বিঘা ভূমিতে প্রথমের সাইট বিঘা ভূমিতে 8 লক্ষ টাকার উপরেও পেয়ারা বেচেছি বিঘাতে প্রতি বছরে। বছরে? হ্যাঁ, শুধু পেয়ারা? শুধু পেয়ারা, চারা না তো? চারা না, শুধু ফল। হ্যাঁ, ফল বিক্রি করে 8 লক্ষ টাকা সম্ভব এক বিঘায়? বেচেছি তখন আমরা 130 টাকা পর্যন্ত মাল বেচেছি, 110 টাকা বেচেছি, 90 টাকা বেচেছি। আচ্ছা আচ্ছা। 70-75 দেখা যাচ্ছে সর্বনিম্ন বাজার যদি আমরা কখনো পাইছি তখন তো দেখা যায় যে সিজনের যে মালটা, সিজনের মালটা হয়তো 20, 25, 30 এর ভিতরে পাতাম। আচ্ছা আচ্ছা। যেটা আমরা এখন পাচ্ছি সেইটা সিজনের মালে পাতাম। আচ্ছা। যার কারণে এখন টাকার পরিমাণটা এত বেশি হয়ে যেত। তখন অফ সিজনে, মানে সিজনে যেটা পাইছেন এখন অফ সিজনে সেটা পাচ্ছেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এখন আমরা একটু কুল নিয়ে কথা বলি। একটু কুল দেখাই দর্শকদের প্রথমে। দর্শকরা যদি একটু ভালো করে দেখেন, এই ডালটাও যদি আমরা দেখি, যদিও আমরা জানি যে এবার আবহাওয়া এবং ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে একটা মোটামুটি ধরনটা এবার একটু পাতলা, তারপরেও মোটামুটি যে কুলগুলো আছে সাইজগুলো মাশাআল্লাহ দারুণ মোটা সাইজ। আমাদের এই সাইডটা একটু পাতলা। আমি আবার দেশের বিভিন্ন প্রান্তে যেখানে চারা দিয়েছি তাদের সাথে আমার সর্বক্ষণ কথা হয়, তাদের কিন্তু যথেষ্ট কুল এসেছে। আমাদের এই খোপের ভিতরে আমাদের এই অঞ্চলটা কিছুটা কম হয়েছে। আচ্ছা আঙ্কেল, গতবার আমরা অনেকখানি কুল দেখলাম, এবছরে কম, কারণ কি? এবছর কারণ হচ্ছে গত বছর ছিল পেয়ারার ভিতরে সাথী ফসল হিসেবে, যার কারণ ছিল সেটা হচ্ছে অস্থায়ী। কুল তো একটা গাছের আকার হয় অনেক, যার কারণে ওই পেয়ারার ভিতরে যদি আমি কুল আবার ডবল করে রাখতাম তাহলে ওই কুলই রাখতে হতো, পেয়ারাটা আর হতো না, পেয়ারা সব নিচে পড়ে যেত। যার কারণে আমি ওই কুলটা কেটে দিয়েছি, পেয়ারাটা স্থায়ীভাবে রেখে দিয়েছি। তার মানে আপনার মূল টার্গেট ছিল হচ্ছে পেয়ারা। হ্যাঁ, তার মাঝে সাথী ফসল হিসেবে কুল ছিল। এখন পেয়ারা বড় হয়ে গেছে আর কুল রাখার সুযোগটা আর নাই। আচ্ছা, এখন আপনার এই যে থাই আপেল কুলটা, এই কুলটার বর্তমানে এখন বাজার দর কেমন চলছে? এখন বাজার দর চলছে 75-80 আমাদের অঞ্চল থেকে কিনছে, ঢাকাতে আরো বেশি আছে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আমরা আর কয়েকটা গাছ দেখবো আর কথা বলবো। হ্যাঁ, চলেন যাওয়া যাক। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, তাহলে আমরা এই গাছটা একটু দেখা যাক। হ্যাঁ, মোটামুটি সাইজ মাশাআল্লাহ, যে মানে পাতলা হইলেও বড় আছে। হ্যাঁ, বড় আছে এবং আরো বড় হবে, আবার কিছু দুইবার আমি হারভেস্ট করেছি, যার কারণে কিছুটা পাতলা বেশি দেখা যায়। হ্যাঁ, এই কারণেই আর কি একেবারে বেশি পাতলা দেখা যায়। তো আঙ্কেল, এবার মোটামুটি আমাদের কুলের পরিচর্যা নিয়ে একটু কথা বলেন। যদি এবছরে যারা নতুন চাষ করেছিলেন কুলের, তারা প্রথমে ভয় পেয়েছিলেন যখন গুটি ঝরে যাওয়ার ব্যাপারটা ছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে প্রথম টার্মে গুটি ঝরে গেছে, দ্বিতীয় টার্মে যে খুব ভালোভাবে ধরে গেছে আর কি, দাঁড়িয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে একটু বলেন তো। আসলে থাই আপেলের একটা জিনিস আমি দেখেছি খেয়াল করে, এর একটু শীত আবহাওয়াতে এর কাছ থেকে ফলটা ধরে বেশি। আচ্ছা, শীত আবহাওয়াতে, মানে আবহাওয়া যদি আগের থেকে একটু শীত যেসব অঞ্চলগুলো একটু শীত পড়ে বেশি, সেসবগুলো আগে থেকে ফল এসে যায়। আর যেসব অঞ্চলগুলো দেখা যায় যে একটু লেট হয় শীত ওগুলো ভাব আসে, তাপমাত্রা বেশি থাকে, সেই ক্ষেত্রে সেই সব অঞ্চল কিন্তু একটু লেটে ফলগুলো আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই, তাছাড়া এর বিকল্প অন্য কিছু নাই। আর তাছাড়া পরিচর্যার বিষয়টা তো আছেই, পরিচর্যাও দেখা যাচ্ছে একটু বুঝে করার দরকার। আচ্ছা, অনেকে গত দিনও আমার সাথে একজনের কথা হলো, উনি একটা বিষয় জিজ্ঞাসা করলেন যে কুলে পিজিআর, তারপর হচ্ছে যে আপনার ভিটামিন যেটা বলা হচ্ছে বা হরমোন যেটা বলা হচ্ছে, ওটার ব্যবহারটা আসলে কেমন, কয় ধাপে দিলে ভালো হয়, বা ফুল আসার আগে কয়বার, ফুল আসার পরে কয়বার এরকম? ফুল আসার আগে কেউ যদি মনে করে দেবে, সেটা হচ্ছে গাছ বাড়ানোর স্বার্থে দেবে। আর ফুল আসার পরে পরিমাণটা ডবল না, দেখা যাচ্ছে হাফ পরিমাণ সে ছত্রাকনাশকের সাথে এটা ব্যবহার করতে পারে। সেটা কয় ধাপে দিলে ভালো হয়? এটা কয় ধাপে আসলে ওইভাবে তো আমাদের হিসেব করাও যা হয় না।
ওই টাইমটায় ফুল আসার যখন ফুল থাকে গেছে তখন প্রতি সপ্তাহে একটা করে স্প্রে তখন প্রতি সপ্তাহে একটা করে স্প্রে দিতে পারলে বেশি ভালো হয়। আচ্ছা, কিন্তু অনেকে অবহেলা করে সেটা করে না। আচ্ছা, আপনি কি মনে করেন যে আসলে ওইটা ছাড়াও কি এমনিতে ছত্রাকনাশক দিলে আর এমনিতে একটু ভিটামিন দিলেও কি মোটামুটি ভালো হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, ছত্রাকনাশক ওইটা ছাড়াও ছত্রাকনাশক এবং ভিটামিন দিলেও ভালো হবে। আর কুল বিশেষ করে গাছে কুল আসার আগ দিয়ে আর সারের পরিমাণটা তার আগে একটু বেশি দিয়ে গাছটা একটু কালো থাকলে বেশি ভালো হয়, কুলটা আসতে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা। আর আমরা আসলে আরেকটা ব্যাপারে একটু ধাঁধায় আছি, সেটা পরীক্ষা করা হয়েছে। গত বছর যেমন আমি ওই প্রথমে ফুল আসার মুহূর্তে ভাদ্র মাসের দিকে মাঝামাঝিতে গাছে একটা করে পোস্ট এনে দিয়েছিলাম গোড়াতে। কিন্তু পোস্ট এনে দিয়ে দেখা গেল যে আমাদের কুলটা আসলে অনেক বেশি ধরলো, কিন্তু আবার দেখা গেল যে আমার পাশে আর একজন চাষি সে হয়তো পোস্ট আনেনি। মানে আমাদেরও কিন্তু ওই গতবার ধাঁধায় ছিলাম যে কুল কেন লেটে আসছে, তাহলে আমাদের কি করি করতে পোস্ট দিয়ে দিলাম, মানে বাকলটা ছাড়ানো আর কি। হ্যাঁ, না ছাড়াইনি, শুধু পোস্টটা দিয়ে একটা পোস্ট দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, মানে শুধু চামড়াটা কেটে দিছি কিন্তু উঠাইনি। আচ্ছা। তারপরে দেখা গেল যে আমাদেরও যথেষ্ট কুল আসলো এবং আমার পাশে আর একজন দেখা যাচ্ছে যে সে কিন্তু ছাল মোটেই পোস্ট দিইনি, কিন্তু তারও কিন্তু দেখা যাচ্ছে আরো বেশি আসলো। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা আসলে আবহাওয়াটাই মূল ধরবো, যে আবহাওয়ার কারণেই অনেক সময় এদিক সেদিক হয়। আর তাছাড়া যে পোস্ট দিলেই কুল ধরবে মানে বেশি, বাকল যে তুললে বা ইয়ে করলে যে ধরবে বেশি পাকবে বেশি, এটা আসলে কিন্তু আমরা পাইনি। এটা আবহাওয়ার কারণটাই সবথেকে প্রধান। মানে এটা ওইভাবে পরীক্ষা করে দেখা হয়েছে কিন্তু ফলাফলটা আসে। আর দেশের ভিতরে কিন্তু আবহাওয়া সব জায়গায় একরকম থাকে না। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম থাকে, এক এক জায়গার মাটিও এক এক রকম, আবহাওয়া এক এক রকম। হ্যাঁ, আমি মাঘ মাসে গেছি বান্দরবন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, ওখানে আমাদের সরকারি কাজে নিয়ে গেছিল। আমি ওখানে যে দেখি যে লিচুর গুটি, আচ্ছা, মাঘ মাসে, অর্থাৎ তখন কিন্তু আমাদের বইল আসে নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওদিকে আমের কত গুটি, কিন্তু আমাদের কিন্তু তখন বলকে বলি মুকুলগুলো বেরোচ্ছে। তো এখন এটা কিন্তু এই দেশের ভিতরে আবহাওয়া এক এক জায়গায় এক এক রকম আছে, যার কারণে হয়তো একটু সেদিক সেদিক হলে, তাই বলে তো ওই জাতটাকে আগাম বলা যাবে না, আগাম বলা যাবে। একই জাত আবহাওয়ার কারণে একটু আগে পিছু হয়। হ্যাঁ, আগে পিছু হয়। আচ্ছা, এখন যারা নতুন কুল চাষি বা পেয়ারা চাষি, যারা নতুন করে চাষ করছেন বা করতে চাইছেন, হ্যাঁ, তাদেরকে আসলে কিরকম পরামর্শ দিবেন এই চাষ নিয়ে? হ্যাঁ, আসলে যারা চাষ করতে চাইছেন তাদের তো আসলে এখন আমি হাজারো কথা বলি, এই কথাগুলো ধরে সে চিকিৎসা করতে পারবে না, মানে চাষগুলো করতে পারবে না। তার কারণ হচ্ছে যে কেন চাষ করতে পারবে না, যে আমি এখন বলছি একরকম, তার পরিস্থিতি আর এক রকম। এই জন্য সবসময় পরিস্থিতি নিয়ে ফোন নাম্বার তো দেওয়া থাকবে, পরিস্থিতি নিয়ে আমার সাথে কথা বললে এবং সেই অনুপাতে তাদেরকে সাজেশন দিলাম। এবং তাদেরও দেখা গেল কি হবে, একটা বছর যখন চাষ করা হয়ে যাবে তাদের মেমোরিতে ধরে যাবে, তারা নিজেই তখন স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন যেটা করবে, হ্যাঁ, যে সমস্যাটা সামনে পড়বে, তখন সেটা ওই সমস্যাটা তুলে ধরলে তখন সেটার সমাধান দেওয়া যাবে, তার মেমোরিতেও সেটা ধরে যাবে। আর এখন যদি একসাথে সবগুলো সমস্যা বলা হলো, মনেও থাকবে না, সেভাবে করতেও পারবে না, যেহেতু তারা নতুন। তারপরেও আমি বলে দিচ্ছি একরকম, কিন্তু পরিস্থিতি আর এক রকম, জমির পরিস্থিতি আর এক রকম, হ্যাঁ হ্যাঁ, সেটাই, কি গাছের পরিস্থিতি আর এক রকম, হয়তো মাটি আর এক রকম, হ্যাঁ, এরকম অনেকগুলো দিক থাকতে পারে। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল, মোটামুটি আপনি তো ফল চাষ করেই পাশাপাশি নার্সারি রয়েছে, মোটামুটি নিজেকে সফল মনে করছেন। যারা বেকার রয়েছেন, যারা হয়তো বিভিন্ন সময়ে কর্মক্ষেত্র থেকে মানে বিচ্যুত হয়ে যাচ্ছেন, কিছু একটা করবেন ভাবছেন, কৃষিতে আসবেন, তাদেরকে কি পরামর্শ দেবেন? তারা কি কৃষিতে আসবে কি না? হ্যাঁ, কৃষিতে আসতে পারে, কারণ বেকার থেকে মনের ভিতরে অশান্তি বিরাজ করে কোনো লাভ নাই। দেখা যাচ্ছে বেকার যখন থাকা হয়, যখন ফ্রি ঘুরে বেড়ানো হয়, আসলে মনের ভিতরে একটা অশান্তি বিরাজ করে, এটা স্বাভাবিক। তবে সেই ক্ষেত্রে অশান্তি বিরাজ না করে তাদেরকে কর্মে যোগ দিতে হবে। সে ফলের চাষে হোক, যেটা হোক, কর্মে যোগ দিতে হবে, অবহেলা অলসতা বাদ দিতে হবে। এগুলো যদি বাদ দিতে পারে, আর আমি এর আগেও অনেকে বলেছি যে, অনেক সময় বলে থাকি যে চায়ের দোকানে বসে কার কেমন আছে, কি আছে না আছে, কে কেমন করছে, এটা বলে কোনো লাভ নাই। আসলে নিজেই করার চেষ্টা করতে হবে, এই জিনিসগুলো মনের ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে হয়তো সেইগুলো সম্ভব। কারণ আমরা তো, আমি কারোর কাছে চারা বেশি আর নাই বেশি সেটা বড় কথা না। আমি তো যে দেশের অনেক জায়গার মানুষ আছে এমন যে অনেকে জিজ্ঞেস করা হয় না যে আপনি কোথা থেকে ফোন দিয়েছেন, কিন্তু তার সাজেশনটা কিন্তু আমি দিয়ে দিই।
এই ধরনের যারা আছে, আমার অনেক ভাই আছে যারা আমার মতো চাষ করে, তারাও হয়তো দেখা যাচ্ছে যে সবাই যে একরকম সেটা না, কিন্তু কেউ না কেউ আমার মতো মনের মানুষও আছে যে যারা হয়তো নির্বিঘ্নে প্রাণ খুলে সাজেশন দেয়। তাদের মতো মানুষের কাছে জিজ্ঞেস করলে তারা সফল করতে পারবে। আচ্ছা আঙ্কেল, অনেক তো কথা হলো, এখন সর্বশেষ একটা প্রশ্ন থাকবে, যারা নতুনরা চাষে আসবেন আপনার কাছে কি মনে হয়, অনেক কিছু তো চাষ করলেন, হ্যাঁ, কোন কোন ফল ফলাদিগুলা চাষ করলে প্রথমে একটু সহজ? যারা নতুন চাষে আসবে, আমি মনে করি যদি ফলের চাষে আসতে হয় তাহলে যেমন কুলের চাষ করতে পারে, পেয়ারার চাষ করতে পারে, তারপরে ভিয়েতনাম মালটাটা আমি নতুন করেছি, কিছু বিক্রি করেছি, এবার অল্প দিনই ধরনটা আসে, তবে ওটার এখনো ফলাফল আমি রেজাল্টটা এখনো ক্লিয়ার বলতে পারছি না যে কতটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, তবে ভালো দিক দেখছি আর কি। আর ড্রাগনের ভবিষ্যৎটা কেমন? ড্রাগনের ভবিষ্যৎটা আমার কাছে মনে হয় কি হবে, আগে কিন্তু একটা আন্দাজ করতাম যে হয়তো সমস্যা হবে না, কিন্তু এখন আমার মনে হচ্ছে সামনের দিনগুলো যে দিনগুলো আসছে হয়তো সমস্যা আসতেও পারে, মানে বেশি অত্যাধিক হওয়ার কারণে, অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা। আর শুধু এই ড্রাগনের কারণে শুধু এই একটা দিকই না, অনেক দিকে প্রভাব পড়বে। সেটা হচ্ছে ড্রাগনের কারণে সবজি চাষ কম হয়ে যাচ্ছে, ড্রাগনের চাষে আরো অন্যান্য চাষ কম হয়ে যাচ্ছে, যার কারণে সেই প্রভাবটা কিন্তু সেখানে পড়বে, একটা আশঙ্কা আছে। যাই হোক, অনেক কথা হলো আঙ্কেল, যদিও হাজারো ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিলেন, আমাদের নতুন উদ্যোক্তারাও কিছু তথ্য জানতে পারলো। আপনার উত্তরোত্তর সাফল্যতা কামনা করছি, আর আমাদের জন্য দোয়া করবেন আঙ্কেল। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।